মোটামুটি ভালো খেলতে খেলতেই হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট দলের একটা ছন্দপতন হচ্ছে। বেশ সব ফরম্যাটে বাংলাদেশ মোটামুটি ভালো খেলতেছিল, কিছু ভালো ভালো জয়ও আসতেছিল। এর মধ্যে জিম্বাবুয়েতে গিয়ে, যে জিম্বাবুয়েকে তো আজকাল অনেকে গণার বাইরে ফেলে দিছে, সেই জিম্বাবুয়েতে গিয়ে বাংলাদেশ টেস্টে ইনিংস ব্যবধানে হেরে গেছে। এবং একেবারে কার্যত একটু পেস সহায়ক উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা একেবারে সারেন্ডার করছেন। এবং যে পেস অ্যাটাকটা গেছে, এই পেস অ্যাটাকটা ওখানে পেস উইকেট সহায়ক উইকেটে কীভাবে বল করতে হয় এটা কেমন যেন বুঝেই নাই। ওকে ফাইন, এই হারের ব্যাপারটা আমি খুব বদার না যে একেবারে দুনিয়া ধসে গেছে এই হারে, এরকম করতে আমি রাজি না। কারণ এরকম আপনার চলমান ফেজের মধ্যে একটা দুটো বড় ঘটনা ঘটবে, এটা ধারাবাহিক না হলে এটাকে আমরা দুর্ঘটনা বলেই ধরে নেব। কিন্তু এখানে একটা বিষয় খুব বড় হয়ে উঠছে, আমাদের এই ম্যাচটা চলা অবস্থায় যখন আমরা ইনিংস পরাজয় এড়াতে ব্যাট করতেছি, তখন আমাদের একজন ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের একজন বা টিম ম্যানেজমেন্টের একজন, তাদের ফেসবুক প্রোফাইলে একটা ছবি পোস্ট করা হয়েছে। ছবিটা আপনারা অলরেডি দেখতেছেন। এই ছবিটা হচ্ছে তারা ব্রাজিল দলের খেলা উদযাপন করতেছেন, খেলা দেখছেন। এখন এই ছবিটা নিয়ে বেশ বিতর্ক হচ্ছে যে ইনিংস পরাজয় এড়ানোর জন্য লড়তে থাকা একটা দল কি করে একটা বিশ্বকাপের ম্যাচ রাত জেগে দেখে। এটা একটা বিতর্ক। ২ নম্বর বিতর্ক হচ্ছে যে ভাই, আমরা সবাই শোকের সাগরে ভাসতেছি, তোমাদের খেলা দেখে টেনশনে আছি, আর তোমরা খুব চিল করে বেড়াচ্ছ। এখন এই দুটো ব্যাপারের কোনো সমালোচনা কি সত্যি? সত্যি হলে সেটা কিভাবে? এটার ভিতর দিয়ে কি আসলেই আমাদের টিম কোনো ডিসরেসপেক্ট শো করছে? আসলেই কি এটাতে প্রফেশনালিজম নষ্ট হয়েছে? এই জিনিসটা সংক্ষেপে একটু আলোচনা করব। যদিও বিশ্বকাপের মৌসুম, ক্রিকেট নিয়ে আলোচনা করায় খুব একটা দাম নেই, তারপর একটু সংক্ষেপে আলোচনা করি। দেখেন, বাংলাদেশ যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতেছে এবং সেটা এরকম করুণভাবে হারতেছে, এই পুরো ব্যাপারটা আমি খেয়াল করছি বাংলাদেশ হারে হারে এরকম পরিস্থিতিতে আসার পরে। আসলে বিশ্বকাপ যত যাই বলি যে বিশ্বকাপ জমতেছে না, ফুটবল বিশ্বকাপ চলা অবস্থায় না পৃথিবীর কোনো খেলাধুলা বা কোনো কিছুর আর তেমন গুরুত্ব থাকে না। আর এখন তো যত যাই বলেন বয়স হয়ে গেছে, শরীরটাও ঠিকমতো রেসপন্স করে না, ফলে এত খেলা দেখে পারা যায় না। শুধু ফুটবল বিশ্বকাপেরই কয়টা মাত্র ম্যাচ দেখতেছি। আপনারা দেখেন যে আমি বেশিরভাগ গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কথা বলি না, বিশ্লেষণ তো করিই না। বিশ্লেষণ করি না দুটো কারণে, এক হচ্ছে বুঝে উঠি না, ২ নম্বর হচ্ছে বেশিরভাগ খেলা দেখি না। এখন খেলা না দেখলে আসলে কমেন্ট্রি না শুনলে ঠিক মতো ওই রাম রে শ্যাম বলে ফেলা হয়, শ্যাম রে রাম বলে ফেলা হয়, গোলায় যায় সব কিছু। ফলে এই লোড নিয়ে পারা যায় না। এখন যে পরিমাণে খেলা, আর এবার ৪৮ দলের বিশ্বকাপ তো, ফলে খেলা অনেক বেশি। শুধুমাত্র পছন্দের দলগুলোর খেলা দেখতে গেলেও আসলে অক্লান্ত পরিশ্রম হয়, অন্তত বয়সের তুলনায়। আজকে আমি আমার বাচ্চারে বলতেছিলাম যে আমি ১৯৯০ সাল থেকে এই গত বিশ্বকাপ পর্যন্ত মনে হয় কোনো একটা ম্যাচ মিস করতাম না। আর এখন খুব বেছে বেছে টাইম দেখি, আমার পছন্দের দল কিনা, ওই দলের সঙ্গে আমার ফিলোসফিক্যাল কোনো রিলেশন আছে কিনা, এসব দেখে তারপরে ম্যাচ দেখি। ২০১০ বিশ্বকাপ চলা অবস্থায় কিন্তু ওদিকে লর্ডসে তামিম সেঞ্চুরি মারতেছে, সেটাও খেয়াল রাখছিলাম। এবার আর পারি নাই। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারছে, এটা আমাকে ঠিক তাৎক্ষণিক শোকাহত করতে পারে নাই। আর ফ্রাঙ্কলি স্পিকিং, আমি এই জাতীয় হঠাৎ করে আসা একটা বিরাট ধাক্কার মতো রেজাল্ট, এগুলাতে বিরাট কোনো গুরুত্বও দিই না। আজকে এই যে আর্জেন্টিনা ধরেন ইসে গিয়ে সুপার 16 গিয়ে কেপ ভার্দের কাছে ৫-০ গোলে হেরে গেল, তাতে কি হবে? দুনিয়াটা কি পাল্টে যাবে? হঠাৎ করে আর্জেন্টিনা যে বিউটিফুল ফুটবল খেলতেছে গত ৫-৭ বছর ধরে, এটা কি সব বদলে যাবে? যাবে না। বাংলাদেশ একটা স্রোতের ভিতরে আছে, ক্রিকেটে একটা ডেভেলপমেন্ট হচ্ছে। আমাদের ব্যাটিং নিয়ে কনসার্ন ছিল, আছে, এটা সমাধান করতে হবে। আমাদের বোলিংটা সুন্দর একটা জায়গায় আছে, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটাই আমি ধরে নিছি। যেহেতু খেলা ধরে দেখি নাই, ফলে এটা ধরে নেওয়াই নিজেরে সান্ত্বনা দেওয়ার জন্য সবচেয়ে ভালো উপায়। কিন্তু তারপরেই এই জিনিসটা চোখে পড়ল। এই যে এই ছবিটা, এই ছবিটা পোস্ট করলো বাংলাদেশের একজন খেলোয়াড়, ম্যানেজমেন্টের একজন। যেটা বললাম, ছবিটা পোস্ট করার পরেই খুব বিতর্ক শুরু হয়েছে। বিতর্কের অ্যাঙ্গেল হচ্ছে দুটো। একটা হচ্ছে রাত জেগে তোমরা ব্রাজিলের খেলা দেখতেছো, পরদিন এই জয়, এখানে ব্রাজিলের জার্সি পরা, পরদিন তুমি ব্যাট করবে, এবং কার্যত তো জয় গিয়ে আবার ব্যর্থও হয়েছে। ফলে লোকজনের রাগ আরও বাড়ছে যে তুই তাহলে আগের রাতে রাত জেগে খেলা দেখছিস কেন? প্রফেশনালিজম নিয়ে কোশ্চেন উঠছে। ২ নাম্বার হচ্ছে আমরা তোমাদের শোকে কাতর আর তোমরা নিজেরা চিল করতেছো, এই যে অভিমানের জায়গাটা।
আমি দুটো ব্যাপার নিয়ে আলাদা করে কথা বলি এবং দুটো ব্যাপারকে আমি দুই জায়গা থেকে দেখতে চাই। প্রথমটা হচ্ছে পেশাদারিত্ব। প্রথমটা ডিসিশন মেকার আসলে টিম। এই ব্যাপারে আমাদের কিছু বলার নাই। টিম যদি মনে করে যে রাত ৩টায়ও খেলা দেখা নিরাপদ, খেলোয়াড়দের রিকভারি এতে ভালোই হবে, কোনো সমস্যা নাই। টিমের ফিজিও আছেন, টিমের কোচ আছেন, টিম ম্যানেজার আছেন, তারা ডিসিশন নেবেন। যে আপনার কোনো টিম তো কারফিউ দিয়ে দেয়। সন্ধ্যার পরে আর কেউ হোটেল রুম থেকে বেরোতে পারবে না। কোনো চিল নাই। শুধু ডিনার করবে, ডিনার করে যার রুমে যাও। আবার কোনো টিম বলে যা খুশি করো, এনজয় করো। খারাপ সময় আসলেও এনজয় করো। অস্ট্রেলিয়ান স্টাইলও দুনিয়ায় আছে, আবার ইন্ডিয়ান পাকিস্তানি স্টাইলও দুনিয়ায় আছে। আপনি কোন স্টাইল ফলো করবেন এটা আপনার ম্যানেজমেন্টের ব্যাপার। তবে কিছু কমন ব্যাপার থাকে। আমাদের ক্রিকেটাররা বিদেশে গেলে একটা পিকনিক মুডে চলে যান, চিল মুড না বা এনজয়িং মুড না, একটা পিকনিক মুডে চলে যান। এটা আমাদের পুরনো অভিজ্ঞতা বলে। তারা বিশেষত জিম্বাবুয়ের মতো দেশগুলোতে গেলে একটু পিকনিক মুডটা বেশি ফিরে পান। ওখানে বাঙালি কমিউনিটির লোকজনের সঙ্গে খুব খাতির হয়। আমি ভাবছিলাম ওই অধ্যায়টা বাংলাদেশ পার করে আসছে। মনে হচ্ছে খবরাখবরে যে বাংলাদেশ এখনও মানসিকভাবে ওই স্তরটা পার হতে পারে নাই। এটা অবশ্যই ইম্যাচিউরড কাজ। এই যে আমরা মাঝে মাঝে ছবি টবি দেখি ম্যাচের আগে খুব ভাজা পোড়া খাচ্ছে অমুক তমুক। ঠিক আছে যে এই ডিসিশনগুলো ফিজিক্যাল, এই ডিসিশনগুলো ডক্টরের, কিন্তু এই ব্যাপারগুলোতে একটু কনসাস থাকলে আমরা খুশি হই। কারণ ভাই আলটিমেটলি আপনাদের পেছনে তো আমরা বিনিয়োগ করে যাচ্ছি নানাভাবে। কিভাবে বিনিয়োগ করতেছি শেষ দিকে বলতেছি। এই বিনিয়োগটা যথাপাত্রে হচ্ছে এটা আপনারা একটু প্রুভ করেন, নিজেদের যত্ন নিয়ে প্রুভ করেন, রিকভারিকে টাইম দিয়ে প্রুভ করেন। তারপরও আমি বলি এটা নিয়ে আমি সমালোচনা করব না, কারণ এটা সমালোচনা করার দায় হচ্ছে ম্যানেজমেন্টের। যদি এরকম খারাপ রেজাল্ট আসতেই থাকে আমরা ম্যানেজমেন্টে ধরবো যে তুমি কেন রাত জেগে খেলোয়াড়কে খেলা দেখার, বিশ্বকাপ ম্যাচ দেখার অনুমতি দাও, কেন ওখানে চিল পার্টি করতে দাও। এটা অবশ্যই আমরা ম্যানেজমেন্টকে ধরবো, খেলোয়াড়দের ধরবো না। ২ নাম্বার পয়েন্টে আসি। ২ নাম্বার পয়েন্টটা হচ্ছে যে এই যে শোকের সময় আনন্দের ছবি প্রকাশ করা, এটা বাংলাদেশের ক্রিকেটারদের পুরনো বদ অভ্যাস এবং বোকা বোকা অভ্যাস। আপনি এটা খেয়াল করে থাকবেন যে বাংলাদেশের ক্রিকেটারদের প্রায় সবারই এই কাণ্ডজ্ঞান, এই টাইমিং সেন্স নাই বললে চলে। দেখেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় খেলোয়াড়টা যে রাজনৈতিক বিপদটায় ভুগতেছে এখনো পর্যন্ত, সেটার জন্য দায়ী একটা মিস টাইমিং ছবি। এই জিনিসটা আমাদের এখানে খুবই খারাপ, খুবই খারাপ। আমাদের খেলোয়াড়দের এই সেন্সটাই নাই। আমার মনে আছে দিব্যি কোন একটা বিশ্বকাপ বা সে খুব খারাপ করার পরে লিটন দাস তার ওয়াইফ নিয়ে একটা ছবি দিল খুব চিলিং মুডে, ওরকম একটা ক্যাপশন দিল, চিলিং টাইপের ক্যাপশন। টিম খারাপ করতেছে বা খারাপ করছে এই অবস্থায় বাংলাদেশের ক্রিকেটারদের চিল করার ছবি দেওয়া এটা নতুন কিছু না। এখন কথা হচ্ছে যে এটাকে আপনি কিভাবে নেবেন। প্রথম একেবারে আপনি যদি নিষ্ঠুরভাবে ভাবেন, খেলোয়াড়রা নিশ্চয়ই ২৪ ঘন্টা শোকাতুর হয়ে থাকবে না। যে বাপ মরে গেছে এরকম একটা ভাব করে তারা থাকবে না। তারা নিজেদের ভিতরে মজা করবে, রিকভারির জন্য হাসি ঠাট্টা করবে, টিভি দেখবে, ফান করবে, সবই করবে। ক্রিকেট ম্যাচ নিয়ে যদি অবসেসড হয়ে থাকে ২৪ ঘন্টা, তাহলেই বরং রেজাল্ট আরও খারাপ হবে। ফলে আমি এটা একজন পেশাদার হিসাবে এবং টিমের খুব কাছে থাকার অভিজ্ঞতা থেকে জানি যে এটা প্রয়োজনীয়। শুধু যে গোমড়া মুখ করে থাকবে না এটা স্বাভাবিক না তা না, গোমড়া মুখ করে থাকাও যাবে না, মাঝে মাঝে চিল করতেও হবে। কিন্তু আপনি কি সেই ছবি প্রকাশ করবেন? আপনি কি জনে জনে ওই ভাবটা দেখায় বেড়াবেন যে আমি কেয়ার করি না, যা হয় হোক গে, আমি আমার ছবি দিব? প্রশ্নটা এই জায়গাটায় যে আপনি রেসপেক্ট শো করতেছেন কিনা। কারণ আপনার মূল স্টেক হোল্ডার, ওই যে খানিক আগে বললাম যে মূল বিনিয়োগকারী হচ্ছে দর্শক। যদিও এখানে অনেকগুলো স্তরের বিতর্ক আছে। একটা হচ্ছে যে কমন পাবলিক বলে যে আমার ট্যাক্সের টাকায় চলে, আবার ক্রিকেট মহল বলে যে না তোমার ট্যাক্সের টাকায় ক্রিকেট চলে না। কারণ ক্রিকেটারদের বেতন হয় আইসিসির অনুদানের টাকায়, স্পন্সরশিপের টাকায়, এগুলো তো গেট মানির টাকায়। এখন অর্থনীতির যদি অকখর বোধও থাকে, অর্থনীতির বোধও লাগে না, দুনিয়ার যদি কাণ্ডজ্ঞান একটু থাকে, সে লোক বোঝে যে এই টাকাটা আসলে দর্শকের কারণেই আসে। আইসিসি এই টাকাটা ক্রিকেটারদের দেখে দেয় না। বা দর্শক এই যে গেট মানির যে টাকাটা ওটা শুধুমাত্র ক্রিকেটের কারণে দেয় না। বা স্পন্সররা টাকাটা ক্রিকেটারদের দেখে দেয় না। দেয় কেন? দেয় ভিউয়ারশিপের কারণে, আপনার কারণে দেয়। এই যে কোটি কোটি ডলার আমাদের এখানে ঢোকে, যেটা দিয়ে ক্রিকেটারদের বেতনও হয়, এই কর্মকর্তাদের স্যুটটাই কেনার টাকাও হয়, 5 স্টার মার্কা বিসিবিও চলে, সব কিছুর মালিক কিন্তু আপনি।
কারণ আপনি দেখতেছেন সময় খরচ করে, এই কারণে টিআরপি বাড়তেছে, এ কারণে রেভিনিউ আসতেছে, ওই রেভিনিউ এর একটা তুচ্ছ অংশ বাংলাদেশকে দেওয়া হচ্ছে। পুরোটা আপনার আয়, পুরোটা আপনার বিনিয়োগ করার সময়ের আয়। আপনি অফিস ফাঁকি দিয়ে যে খেলা দেখেন, আপনি যে বাসার রোগাক্রান্ত স্বজনটাকে রেখে খেলায় কনসেন্ট্রেট করেন, টিভি মনিটরের দিকে তাকায় থাকেন, এ কারণেই টাকাটা আসে। ফলে ট্যাক্সের টাকা হোক বা না হোক, টাকাটা আপনার টাকা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। দুনিয়ার কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি তার নিজস্ব টাকা দিয়ে এই ক্রিকেটকে টাকা দিবেন না। তারা ওই টাকা আপনার ঘাট থেকে তুলবে বললেই টাকাটা দিবে। শুধু যে আপনি টিআরপি করে দিয়ে আয় করায় দিচ্ছেন তা না, আপনি সরাসরি কনজিউমার হিসাবে ওই টাকাটা দিচ্ছেন। মানে যখন একটা পণ্যের বিজ্ঞাপন প্রচার হয়, ওই পণ্যের বিজ্ঞাপনের যে খরচটা, ওই খরচটা পণ্যের উপরে যোগ করা হয়। আপনি তো ওই পণ্যের ভোক্তা। ফলে ওই যে বাড়তি খরচটা ওরা করলো, কোনো একটা কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশ ক্রিকেট দলকে স্পন্সর করছে বা ন্যাশনাল কোম্পানি, সে বাংলাদেশ ক্রিকেট দলকে যে 50 কোটি টাকা দিল, ওই 50 কোটি টাকাটা কি মালিকের পকেট থেকে দিবে নাকি সিএসআর ফান্ড থেকে দিবে? ওটাকে দেবে লভ্যাংশ থেকে। লভ্যাংশ হিসাবের সময় সে তার মূল প্রোডাকশন কস্টে ওই বিজ্ঞাপনের টাকাটা যোগ করবে। মানে ওই টাকাটা আপনি দিচ্ছেন। ফলে এইসব ফালতু কথা যদি কেউ বলতে আসে যে পাবলিকের ট্যাক্সের টাকায় বেতন হয় না, এটা পাবলিকের টাকায় চলে না। অবশ্যই পাবলিকের টাকায় চলে, বরং ট্যাক্সের টাকার চেয়েও এই টাকাটা সরাসরি আপনার দেওয়া। কারণ এই টাকাটা সরাসরি আপনার পরিশ্রমের টাকা, আপনার বিনিয়োগ করার সময়ের বিনিময়ের টাকা। পৃথিবী জুড়ে এন্টারটেনমেন্ট জগতের, স্পোর্টস বলেন অন্য যে কোনো এন্টারটেনমেন্ট, যারা এন্টারটেনমেন্ট বিক্রি করে খান, তাদের সবার প্রভু হচ্ছেন দর্শকরা। ফলে দর্শককে অসম্মান করা যাবে না। এটা একেবারে মৌলিক শর্ত। দর্শককে অসম্মান করা যাবে না। সেটা আপনি যত বড় প্রফেশনাল হন না কেন, যত বড় গার্ডসওয়ালা হন না কেন, যত বড় পারফর্মার হন না কেন, আপনার প্রধান কাজ হচ্ছে দর্শককে সম্মান করে চলতে হবে আপনার। আপনি যদি দর্শকের আবেগ, দর্শকের শোক, দর্শকের উৎকণ্ঠা এগুলোকে মূল্য না দেন, সম্মান না দেন, তাহলে আপনি সোজাসুজি আপনার চাকরিদাতাকে অবহেলা করতেছেন, চাকরিদাতাকে অসম্মান করতেছেন। এটা আপনি প্রফেশনাল জায়গা থেকেই পারেন না। আপনি কোনোভাবেই এটা পারেন না। আপনি শুনছেন এই যে বড়, বড় অ্যাথলেটরা হেরে যায়। রজার ফেদেরার থেকে শুরু করে লিওনেল মেসি জীবনে হারের মুখ তো কম দেখে নাই। আপনি কখনো দেখছেন প্রেস কনফারেন্সে এসে এরা দর্শক আহত ফিল করে এরকম কোনো কথা বলে? আমাদের ক্রিকেটাররা এটা বলেন। তারা মনে করেন আমার খেলাটা আমি খেলবো। দর্শকের দেখতে হয় দেখবে, না দেখতে হয় না দেখবে। দর্শক ১ সেকেন্ড না দেখলে তোর খেলা টিকবে না। এই জিনিসটা পরিষ্কার করে প্রত্যেকটা স্পোর্টসম্যানকে ক্রিকেট বোর্ডের বোঝানো উচিত। যে দর্শক হচ্ছে মূল ব্যাপার। দর্শকের চেয়ে বড় স্টেক হোল্ডার এই পৃথিবীতে কেউ নাই। ওটা পৃথিবীর সব অ্যাথলেট জানে বলে আজকে দেখেন নাগলসম্যান কালকে জার্মানি হেরে যাওয়ার পরে কি বলছে? নাগলসম্যান বারবার সরি বলছে প্রেস কনফারেন্সে যে আমি দর্শকের কাছে ক্ষমা চাচ্ছি অমুক তমুক। সে এ পর্যন্ত বলছে, তারা জিজ্ঞেস করা হয়েছে আপনি কি ইয়ে করবেন, পদত্যাগ করবেন? সে বলছে যে আমি পদত্যাগ করতে চাচ্ছি না। ডিএফপি মানে জার্মান ফেডারেশন যদি আমাকে বলে আমি চাকরি ছেড়ে দিব, তবে জনমত তো এই মুহূর্তে আমার পদত্যাগ করার পক্ষে। আমি জনমতকেও পুরোপুরি ডিসরেসপেক্ট করতেছি না এবং কখনো ডিসরেসপেক্ট করতে চাই না। ফলে ব্যাপারটা আমি সময় নিচ্ছি। মানে সে জনমতটা মাথায় রেখে কথা বলতেছে। প্রত্যেকটা স্পোর্টসম্যান, প্রত্যেকটা স্পোর্টস প্রফেশনাল এভাবেই কথা বলেন, এভাবেই আচরণ করেন। তার কেউ হেরে গিয়ে ওই সময়ে তার ব্যক্তিগত বিনোদনের ছবি দেন না। কিন্তু ব্যক্তিগত জীবনটা অফও থাকে না। এটা খুব নিষ্ঠুরভাবে বললাম। টাকার হিসাব মিলায় যেকোনো কথা খেলাধুলা নিয়ে না বলতে কষ্ট লাগে। একেবারে বুকের মধ্যে ফেটে যায় যে কথা হচ্ছে খেলাধুলার, সেখানে এদের আমি অর্থনীতি বুঝাচ্ছি, কার আয় কোথা কার পকেট থেকে কার পকেটে যাচ্ছে, তুমি কার আয় আসলে খাচ্ছ। এগুলো বলতে খারাপ লাগে না? আর বিশেষ করে আমি যখন মনিবের আসনে, দর্শক হিসেবে মনিবের আসনে, তখন তো আমি খাওয়ার খোঁটা দিতে পারি না কাউকে। এটা অশোভন ব্যাপার। আমি আসলে বলি কি এটা সৌজন্যতা বোধ। এটা আপনি কিভাবে সৌজন্যতা বোধ নিয়ে গড়ে উঠছেন, এত জটিল হিসাব করা তো দরকার নাই ভাই। আপনি আপনার বন্ধুর চাচাতো ভাইয়ের মামাতো শালা মারা গেছে। সেই বাড়িতে ঘটনাচক্রে বন্ধুর সঙ্গে গেছেন। আপনার তো ওই লোককে কোনোদিন দেখেনও নাই, শোনেনও নাই। আপনি কোনোদিন ওই লোকের ছবিও দেখেন নাই। আপনি কি শোক আবির্ভূত ওই লোকের কারণে? আপনার ওই মুহূর্তে যদি ঠাট্টার কোনো প্রসঙ্গ আসে, আপনার হেসে দিতে কি কোনো সমস্যা আছে? বা ওই জায়গায় বসে মানুষের মধ্যে একটা হো, হো করে হেসে উঠতে বা একটা সিগারেট ধরায় আপনি তামাশা করতে কোনো সমস্যা আছে? কোনো পেশাদারিত্বে তো বাধে না, আইনেও বাধে না। কিন্তু আপনি করেন। আমরা কেউ করি। কোনো অপরিচিত মৃত বাড়িতে গিয়েও আমরা কোনো অশোভন আচরণ করি? কেন করি না? করি না হচ্ছে ওই মৃতদেহটার কারণে না। মৃতদেহে তো আর প্রাণ নাই তখন। সে তো অনুভূতির ঊর্ধ্বে উঠে গেছে।
আমরা করি হচ্ছে ওই যে আশেপাশের লোকগুলো, যাদের স্বজন মারা গেছে, তারা যেন হার্ট ফিল না করে, তারা যেন ডিসরেসপেক্টেড ফিল না করে। আমার বাবাটা মারা গেছে, একটু আগে একটা অপরিচিত লোক আসছে এখানে ঘটনাচক্রে এসে হাসতেছে। তার কাছে তো তখন বাবার মৃত্যু হচ্ছে ওইটা বড় শোক হয়ে দাঁড়ায়, যে আমারে এত বড় তুচ্ছ মনে করে। আজকে আমরা এইটা বিনিয়োগ করি বা না করি সেগুলো পরের কথা। আমরা এইটার পেছনে আবেগটা তো দেই। এই আবেগটা তো ঢেলে দেই। আমি দেবব্রত খেলা দেখতেছি না, এখন সাংবাদিক নাই, নানা রকম রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধছে, বয়স হয়ে গেছে, আমি খেলা দেখতেছি না। কিন্তু এই দেশের লাখো, লাখো মানুষের কথা চিন্তা করেন। আমেরিকায় বিশ্বকাপ চলতেছে, তাই থুয়ে তারা ম্যাচ দেখতেছে। আপনি আমাদের প্রবাসী লোকগুলোর কথা চিন্তা করেন। আমি সবসময় যাদেরকে খুব মাথায় করে রাখি, আমাদের প্রবাসী মানুষগুলোর কথা চিন্তা করেন। তারা সবকিছু বাদ দিয়ে চাকরিতে ফাঁকি দিয়ে, একদিন চাকরিতে ফাঁকি দিলে অনেকের আছে ভিসা বাতিল হয়ে যায়। যাদের কাছ থেকে ভিসা কিনে নিয়ে গেছে তারা রীতিমতো মানে বেতন কাটে, অমুক করে, তমুক করে, নির্যাতন করে। সেটা সহ্য করে ফাঁকি দিয়ে এরা খেলা দেখে। প্রবল রোদের ভিতরে, মধ্যপ্রাচ্যের রোদের ভিতরে কনস্ট্রাকশনের কাজ করে। পাশে মোবাইলে খেলা চালায় রাখে। আমি নিজে সাক্ষী। আমার দূরসম্পর্কের এক রিলেটিভ মধ্যপ্রাচ্যে থাকেন। তিনি আমারে একাধিকবার এই দৃশ্যের ছবি পাঠাইছেন যে ছাদের উপরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সবাই মিলে কাজ করতেছে, বাঙালি শ্রমিক। কেউ একজন মোবাইলে কম দামি একটা মোবাইল ঝুলায় রাখছে, ওইখানে খেলা চলতেছে। সব ওইদিক তাকায় আছে, মাঝে, মাঝে এই কন্ট্রাক্টরের লোকেরা এসে গালিগালাজ করতেছে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেছে। সেটা সহ্য করে শুনতেছে। সেই লোকটা যখন দেখে পরদিন সকালে টিম হেরে যাওয়ার পরে ওই ছবিটা পাবলিশ হয়েছে, আপনি তার আত্মাটারে কি আহতটা করলেন বলেন? কি আহত করলেন? এই সেন্সটা আসুক। অর্থনীতির প্রসঙ্গ বাদ দেন। সেটা তো আমি বারবারই বলি, দর্শক মুখ ফিরায় নিলে কিন্তু ১ মিনিটের মধ্যে সবকিছু শেষ। এই 5 স্টার ক্রিকেট বোর্ডও থাকবে না, এই আপনাদের ট্যুরও বন্ধ হয়ে যাবে, এই ইন্টারন্যাশনাল ক্রিকেটও থাকবে না। কোনো আইসিসি আপনাদের ৳৫ দিবে না। আপনারা যত পারফর্ম করেন না কেন, চাইলে করে দেখতে পারেন অন্ধকার স্টেডিয়ামে, বা স্টেডিয়ামে বাতি জ্বালায়, দর্শক শূন্য স্টেডিয়াম, কোথাও টেলিকাস্ট হবে না। রোজ দিন ডাবল সেঞ্চুরি মারেন, কারো কলায়ও আপনারা ৳৫ স্পন্সরও দিবে না, আইসিসিও $50 পাঠাবে না। পাবলিক শেষ কথা। কিন্তু সেটাও আমি মাথায় রাখতে বলি না। এটাও ভুলে যান। শুধু এটুকু মাথায় রাখেন যে আমরা আনন্দ করব, হাসি ঠাট্টা করব, আমাদের লাইফ তো শেষ হয়ে যাবে না। একটা ম্যাচ নিয়ে আমরা তো সবসময় অবসেসড থাকবো না। অবশ্যই আমরা সবকিছু করব। আমাদের জীবন চলমান থাকবে। মানুষের বউ মারা গেলে, বাপ মারা গেলে পরদিন সে কাজে যায়। ১ সপ্তাহ পরে সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করে। আপনারা ক্রিকেটের মধ্যেও স্বাভাবিক জীবন যাপন করবেন। কিন্তু সেই ছবিগুলো পোস্ট করে অসম্মান করেন না। কারণ ওই আত্মাটারে আহত করেন না। অন্তত সেই লোকটা যদি আপনার রিজিকদাতা হয়, উপরে স্রষ্টা ছাড়া অবশ্য রিজিকদাতা কেউ না। তারপরে সেই লোকটা যদি আপনার রিজিকের উপলক্ষ্য হয়, সেই লোকটারে অন্তত আহত করেন না। আমি ক্রিকেটারদের অনুরোধ করি, ক্রিকেট খেলতে পারেন বা না পারেন, একটু মানুষকে রেসপেক্ট করা শেখেন। তাহলেই অনেক পরিবর্তন চলে আসবে। আমি ক্রিকেটারদের এরকম নিষ্ঠুর ভাষায় কথা বলতে চাই না, বলতে বাধ্য হলাম এই আচরণগুলো দিনের পর দিন রিপিটেশন দেখে। সবাই ভালো থাকবেন। ক্রিকেটারদের জন্য শুভেচ্ছা। হোপ ইউ ক্যান টেক সামথিং ফ্রম দিস ইনসিডেন্ট। আপনাদের জন্য অনেক প্রার্থনা।